কালচারাল গোষ্ঠী অংশগ্রহণ করলো, পাশাপাশি রাজনৈতিক গোষ্ঠীর একটা বিশাল সমর্থন ছিল। এবং দেখা গিয়েছে সর্বস্তরের মানুষ এই ভাষা আন্দোলনে একটা ব্যাপক ভূমিকা পালন করেছে। ইভেন আমরা যদি দেখি, যেই লোকজন 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে শহীদ হয়েছিলেন, তাদের মধ্যে রিক্সাওয়ালা আছে, গার্মেন্টস শ্রমিক আছে, হ্যাঁ, বিভিন্ন শ্রেণী পেশা, একজন শিশু আছে, মানুষজন আছে। সো এই ভাষা আন্দোলনে সকল স্তরের মানুষ, সকল রাজনৈতিক গ্রুপের মানুষ নিজেদেরকে আহ প্রতিনিধিত্বের জায়গায় নিয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমাদের দেখা গেল যে 1947-এর পরে যেই মুসলিম লীগ পাকিস্তান আন্দোলন করেছে, বা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আর একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করেছে, আন্দোলনটা করে সফল হয়ে নতুন একটা রাষ্ট্র তৈরি করেছে, সেই মুসলিম লীগের রাজনীতিতে একটা বিরাট পরিবর্তন আসলো। কিরকম পরিবর্তন আসলো? তারা যেই সমস্ত নেতাকর্মী পাকিস্তান আন্দোলন করেছেন, পাকিস্তান আন্দোলনের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদেরকে বাদ দিয়ে, ইনক্লুডিং হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তাদেরকে বাদ দিয়ে তারা এখানে নতুন আরেকটা গ্রুপের নেতৃত্বে সরকার গঠন করেছে। এবং এখানে তারা নতুন ধরনের রাজনৈতিক কমিটি, সাংগঠনিক কমিটি তৈরি করেছেন, প্রতিষ্ঠা করেছেন, যেগুলো মুসলিম লীগের যারা ত্যাগী নেতাকর্মী ছিলেন তাদেরকে ক্ষুণ্ণ করেছে। এই ত্যাগী নেতাকর্মীরা ক্ষুণ্ণ হয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে তারা একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন, যেটার নাম আমরা লিখেছি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যেটার সভাপতি হয়েছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সেক্রেটারি হয়েছিলেন টাঙ্গাইলের শামসুল হক খান। তো এনাদের এই রাজনৈতিক দল যখন এখানে হলো, এটা মুসলিম লীগের একটা বিদ্রোহী দল হিসেবে দেখা গেল। অর্থাৎ সাধারণ মানুষের মুসলিম লীগ হিসেবে তারা নিজেদেরকে পরিচয় দিতে লাগলেন। এবং তারা বেশিরভাগই ছিলেন মুসলিম লীগের পোড় খাওয়া নেতাকর্মী, যারা বিভিন্ন সময় রাজনীতিতে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাদের মধ্যেই তারাই বেশিরভাগ এই আওয়ামী মুসলিম লীগ গঠন করেছেন, যার ফলে তারা বাংলার মানুষের পালস, রাজনৈতিক পালস জানতেন। যখন যখন একটা রাজনৈতিক দল গঠন করলেন, এনাদের যে কর্মসূচিগুলো তারা নিজেদেরকে থ্রো করলেন রাজনৈতিক ময়দানে, সেই কর্মসূচিগুলো বেশিরভাগই দেখা গেল এগুলো মানুষের বাস্তব জীবনের সমস্যাকে কেন্দ্র করে। বাস্তব জীবন আর অবাস্তব জীবন কি তাহলে কি বলা যাবে যে মুসলিম লীগ এখানে অবাস্তব জীবনের সমস্যাগুলো তারা তুলে ধরেছে? বিষয়টা এভাবে যে মুসলিম লীগ সবসময় পাকিস্তানের রক্ষা করা, পাকিস্তানকে তৈরি করা, হ্যাঁ, ইসলামকে রক্ষা করা, আধ্যাত্মিক লেভেলের রাজনৈতিক প্রপাগান্ডা বা রাজনৈতিক উদ্দেশ্যকে তারা সামনে রেখে নির্বাচন করেছে, বা প্রপাগান্ডা চালিয়েছে। সেই জায়গাটাতে আওয়ামী মুসলিম লীগ, তাদের যেহেতু জনগণের কে পাঁচ বোঝার একটা ঐতিহ্য ছিল, এবং এই নেতারা যেহেতু মধ্যবিত্তের একটা প্রতিনিধিত্ব করতেন, তারা এই জায়গাটায় ভিন্ন আঙ্গিকে অ্যাপ্রোচ নিয়ে তারা এই বিষয়গুলোকেও অ্যাড্রেস করেছেন। পাশাপাশি তারা বাস্তব ভিত্তিক সমস্যা, যেমন বেকারত্ব, অর্থনৈতিক সমস্যা, পাট ব্যবসা জাতীয়করণ করা, লবণ শিল্প, এই সমস্ত মাইনর মাইনর ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যেগুলো মানুষের জীবনে অনেক ম্যাটার করে, সেগুলোকে তারা অ্যাড্রেস করেছেন। সেই মুসলিম লীগ যখন, বা আওয়ামী মুসলিম লীগ যখন দেখলো যে 1954 সালে এখানে একটা প্রাদেশিক নির্বাচন হবে, এবং পাশাপাশি একই দাবিতে একই ধরনের রাজনীতি আরেকটা দল করতো ওই সময়, সেটা পূর্ব পাকিস্তান কৃষক প্রজা পার্টি। কৃষক প্রজা পার্টি এর নেতৃত্ব ছিল, তোমরা অনেকে এটা ক্লাস 8 বা 9 পড়েছো, যে নেতৃত্ব ছিল এ কে ফজলুল হক। এবং আরও ছিলেন আমাদের নিজাম ইসলাম পার্টি, হাজী দানেশের গণতন্ত্রী পার্টি। এই চারটা পার্টি মিলে 1954 সালে মুসলিম লীগকে, বা এই এলিট শ্রেণীর মুসলিম লীগকে হারানোর জন্য তারা জোট গঠন করলেন। সেই জোটের নাম দিলেন তারা ইউনাইটেড ফ্রন্ট বা যুক্ত ফ্রন্ট। এই যে যুক্ত ফ্রন্ট তারা গঠন করলেন, এই যুক্ত ফ্রন্টের মূল উদ্দেশ্য, বা তাদের যে নির্বাচনী
যে ইশতেহার থ্রো করলেন, সেই ইশতেহারটা পপুলারলি নোন অ্যাজ 21 ডিমান্ড, হ্যাঁ, 21 দফা হিসেবে আমরা জানি। এটা হচ্ছে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার। এই ইশতেহারে তারা ইকোনমিক ডিসপ্যারিটি, পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন, দুই পাশের মানুষের রাজনৈতিক প্রতিনিধিত্ব, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের পলিসি যেগুলো হচ্ছে পূর্ব পাকিস্তানকে এগিয়ে নিয়ে যাবে, সেই বিষয়গুলো তারা তুলে ধরলেন। এর মধ্যে অন্যতম ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে আহ, মানে অনুমোদন দেওয়া। এটা তাদের অন্যতম তখন পর্যন্ত বাংলা রাষ্ট্রভাষা হিসেবে অনুমোদিত হয় নাই, 1956 সালে এটা অনুমোদিত হয়েছিল রাষ্ট্রভাষা হিসেবে বাংলা। বাংলার যে জমিদারি ছিল, সেই জমিদারি সিস্টেমকে বিনা ক্ষতিপূরণে বাতিল করা। মুসলিম লীগ একটা কাজ করেছে, তারা যখন পাকিস্তান সরকার গঠন করে, পাকিস্তানের যখন রাষ্ট্র আলাদা হয়, তখন 1949 সাল 47-এর পরে খুব দ্রুত সময়ের মধ্যে তারা জমিদারি প্রথাকে বাতিল বলে ঘোষণা করে। এখন সমস্যা ছিল প্রসেসটা কি হবে, বিনা ক্ষতিপূরণে, মানে জমিদারদেরকে কি ক্ষতিপূরণ দেওয়া হবে নাকি ক্ষতিপূরণে, ক্ষতিপূরণ দেওয়া হবে কি দেওয়া হবে না, এই কোশ্চেনে ডিবেট চলতেছিল। তো মুসলিম লীগ তখন পর্যন্ত এই কোশ্চেনটা সলভ করে নাই। তো এখন এই ডিবেটটা রাজনৈতিক দলের মধ্যে ছিল, এবং জমিদাররা ক্ষতিপূরণ পাইতে আগ্রহী ছিলেন। তো আওয়ামী মুসলিম লীগের স্ট্যান্ড ছিল যে আমরা বিনা ক্ষতিপূরণে জমিদারি ব্যবস্থা বাতিল করব। তারা জুট শিল্প, যে পাট শিল্প, এটাকে জাতীয়করণ বা রাষ্ট্রের অধীনে নিয়ে আসার একটা পরিকল্পনা করেন। তারা কৃষিভিত্তিক সমবায় কৃষির একটা পরিকল্পনা করেছেন বা একটা দাবি তুলেছেন। লবণ শিল্প জাতীয়করণ করার দাবি তুলেছেন। খাল খনন করে মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করার দাবি তুলেছেন। এবং বাংলা ভাষাকে, মাতৃভাষায় শিক্ষাদানের তারা দাবিকে তাদের ইশতেহারে অন্তর্ভুক্ত করেছেন। এখন বিষয়টা, মানে প্রশ্ন হলো, এই যে কয়েকটা দাবি আছে যেগুলো আসলে আমাদের সমাজতন্ত্রের সাথে ম্যাচ করে, এখন তাহলে ইউনাইটেড ফ্রন্ট কি সমাজতান্ত্রিক ছিল? বিষয়টা হচ্ছে, আমাদের যখন 1917 সালের দিকে রাশিয়াতে বলশেভিক বিপ্লব হইল, তখন ওই দেশে সমাজতান্ত্রিক বা শ্রমিক বিপ্লবের মাধ্যমে কার্ল মার্কসের অনুসারীরা, যারা হচ্ছে কার্ল মার্কসের লিটারেচার হিসেবে পাঠ করে, তারা ক্ষমতা গ্রহণ করে। তাদের আইডিওলজি, তাদের এখানে সাকসেসের কারণে আস্তে আস্তে দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়। তার মধ্যে ভারতও ব্যতিক্রম না। বাংলা, পাকিস্তান এগুলো ব্যতিক্রম ছিল না। ভারতে, বাংলায়, পাকিস্তানে এই সমস্ত আইডিওলজি বেশ পপুলারিটি লাভ করে। মানুষ মনে করে যেহেতু গণতন্ত্র এবং পুঁজিবাদ যেহেতু খুব খারাপ একটা বিষয়, পুঁজিবাদ যেহেতু মানুষকে ধনী করে, ধনীকে ধনী করে, গরিবকে গরিব করে, এই ধরনের একটা টেন্ডেন্সি পুঁজিবাদের আছে। এবং পুঁজিবাদ যেহেতু পুঁজিকে কেন্দ্র করেই সমাজ নিয়ন্ত্রিত হয়, দেশ নিয়ন্ত্রিত হয়, সেহেতু এর কাউন্টার হিসেবে সমাজতন্ত্র যেহেতু আহ, প্রাকৃতিক সম্পদ, তারপর হচ্ছে উৎপাদনের উপকরণ, এগুলোকে সমাজের হাতে, রাষ্ট্রের হাতে, সমবায়ের হাতে, হ্যাঁ, এগুলোকে হচ্ছে মালিকানায় দিতে চায়, তাহলে মনে হয় সমাজতন্ত্র নীতিগুলো খুব ভালো এবং উপযোগী হবে, এগুলো দরিদ্র দূরীকরণে বেশ কার্যকরী ভূমিকা পালন করবে বলে তারা এটা মনে করে। এই যে মনে করার বিষয়টা যখন মানুষের মধ্যে পপুলারলি ছড়িয়ে পড়লো, তখন এই অঞ্চলে ছোট বড় সকল রাজনৈতিক দলই সমাজতন্ত্রকে গ্রহণ না করে সমাজতন্ত্রের যে সমস্ত বিষয় এই অঞ্চলের মানুষের জন্য উপযোগী মনে করতো তারা, বা মানুষ যেটাকে তাদের জন্য ভালো মনে করতেন, সেগুলোকে তারা ই করে, কি জানি বলে এটাকে, তারা দলের কর্মসূচি হিসেবে অ্যাডপ্ট করে নেয়। যখন এই অ্যাডপ্টটা করে, তখন দেখা গেছে যে আওয়ামী মুসলিম লীগ অ্যাডপ্ট করেছে, মুসলিম লীগ অ্যাডপ্ট করেছে, অন্যান্য সকল দলই মোটামুটি অ্যাডপ্ট করেছে। ওই যে কিছু ইসলামপন্থী দল যেমন জামাত ইসলাম, এই দলগুলো ছাড়া, জামাত ইসলাম, নিজাম ইসলাম, এই দলগুলো ছাড়া তারা সব সমাজতন্ত্রের বিভিন্ন বিষয় তারা অ্যাডপ্ট করে নিয়েছে। আচ্ছা, এই নির্বাচনে প্রাদেশিক পরিষদে 237টা আসন ছিল। 237টা আসনের মধ্যে আমরা দেখতে পাই যে যুক্তফ্রন্ট 223টা আসনে জয়লাভ করে। এর মধ্যে আওয়ামী মুসলিম লীগের আসন সংখ্যা বেশি ছিল, কিন্তু
যেহেতু শেরেবাংলা একে ফজলুল হক ছিলেন বাংলার আপামর জনগণের নেতা, সেহেতু তাকে প্রধান করে একটা সরকার গঠিত হয়। সেই সরকারটা মাত্র 56 দিন স্থায়ী ছিল। মাত্র 56 দিন তারা এই সরকারটা ফাংশন করতে পেরেছে। এই সরকারের পরে এই আহ, পাকিস্তান যে কেন্দ্রীয় সরকার, জাতীয় মানে সংসদের সরকার, তারা এই মানে প্রাদেশিক পরিষদের সরকারকে ভেঙে দিয়েছিল। তারা কারণ হিসেবে দেখিয়েছিল যে এই সরকারের বিভিন্ন নেতৃবৃন্দ আদম যে জুট মিলে একটা দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গায় তারা ভূমিকা রেখেছেন। তারা এই দায়টা চাপিয়েছিল শেখ মুজিবুর রহমানের উপরে, কারণ ওই দাঙ্গার সময় শেখ মুজিবুর রহমান আদমজি জুট মিলে উপস্থিত ছিলেন। আচ্ছা, এই যখন নির্বাচনটি হয়, সেই নির্বাচনে মুসলিম লীগ পার্টিসিপেট করে। প্রবলেমটা হচ্ছে, মুসলিম লীগ যখন পার্টিসিপেট করে তখন তারা অলরেডি সরকারি দল। মুসলিম লীগ কেবলমাত্র তারা পাকিস্তান নামক একটা রাষ্ট্রকে, একটা অসম্ভব প্রকল্পকে তারা বাস্তবায়ন করেছে। পাকিস্তানকে তারা এনেছে, ভারতকে ভাগ করে তারা দ্বিখণ্ডিত করে তারা একটা পাকিস্তান নামক রাষ্ট্র, যেটা দীর্ঘদিনের এই অঞ্চলের মানুষের স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে তারা বাস্তবে রূপ দিয়েছে। সেই মুসলিম লীগকে ল্যান্ডস্লাইড ভিক্টরির মাধ্যমে হারিয়ে এবার আওয়ামী মুসলিম লীগ, যে মুসলিম লীগ থেকে উৎসারিত একটা ব্রাঞ্চ, তারা এই এই একটা ব্যাপক পপুলারিটি পায় এই যুক্তফ্রন্ট নির্বাচনের মাধ্যমে। আচ্ছা। আর হ্যাঁ, বলো। আর ল্যান্ডস্লাইডটা কি একটু যদি বলতেন? আচ্ছা, ল্যান্ডস্লাইড হচ্ছে, মনে করি ল্যান্ডস্লাইড শব্দের অর্থ হচ্ছে ভূমিধস। ভূমিধস হলে কি হয়, পুরো ভূমি, যেটা মানে যেখান থেকে এই ঘটনাটা ঘটে, সেখানকার মানে মানে আশেপাশে সবকিছু চাপা পড়ে যায়, তাই না? এটাকে বলা হয় যে, যখন এই ধরনের নির্বাচন হয়, একটা প্রচুর, আচ্ছা, প্রচুর পরিমাণে যখন একদিকে জয়ের পাল্লা বেশি হয়ে যায়, বা অনেক বেশি, মানে হয় কি, 300 আসনের মধ্যে তুমি যখন 150 পাবা, তার মানে তুমি সরকার গঠন করতে পারবা। তুমি যখন 200 পাবা, তখনও তুমি সরকার গঠন করতে পারবা। তুমি যখন 300-র মধ্যে 250 বা 280 পাবা, তখন তো তোমার কোনো বিকল্প নাই, বা তোমার কোনো বিরোধী দল নাই। হ্যাঁ, বিরোধী দল থাকলে এটা হাতে গোনা। এটা হচ্ছে কাইন্ড অফ ওই যে ভূমির নিচে আটকে পড়ার মতো আর কি। এই জন্য ল্যান্ডস্লাইড ভিক্টরি বলে। হ্যাঁ, যখন এই ধরনের মার্জিন নিয়ে, অনেক ব্যাপক মার্জিন নিয়ে যখন জয়লাভ করে কোনো নির্বাচনে, তখন সেটাকে এই ভূমিধস বা ল্যান্ডস্লাইড ভিক্টরি বলা হয়। আচ্ছা, তো এই যুক্তফ্রন্টের নির্বাচনের পরে মুসলিম লীগের যে রাজনীতি তারা হচ্ছে 1947 সালে তারা করেছে, 47-এর পরে, যে নিজস্ব ত্যাগী নেতাকর্মীদেরকে বাদ দিয়ে নিজস্ব পকেটের ভাই ব্রাদার পছন্দের নেতাকর্মীদেরকে সাংগঠনিক কমিটিতে অন্তর্ভুক্ত করা রাজনীতি, সেই রাজনীতির কারণে মুসলিম লীগের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গিয়েছে। এবার পূর- পূর্ব পাকিস্তানে পূর্ব পাকিস্তানে এখন একটা নতুন শক্তির আবির্ভাব হইল, যেই শক্তিটা জানান দিল যে মধ্যবিত্ত শ্রেণী এখন আর মুসলিম লীগের সাথে নাই। মুসলিম লীগের সাথে ছিল কিছু এলিট ক্লাস এবং হচ্ছে কিছু ধর্মীয় শ্রেণী। মধ্যবিত্ত শ্রেণীর সাথে আবার এটাও জানান দিল যে মধ্যবিত্ত শ্রেণী যেই পুরো বাংলার মানুষকে প্রভাবিত করার ক্ষমতা রাখে, এবং এই মধ্যবিত্ত শ্রেণী যেদিকে যাবে, ভবিষ্যৎ বাংলার যে রাজনীতি, ভবিষ্যৎ বাংলার যে কালচার, এটা ভবিষ্যতের গতি প্রকৃতি সেই দিকে যাবে। এখন তো এর ফলে 1954 সালে মোটামুটি এটাও বোঝা হয়ে গিয়েছিল যে বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানের ভবিষ্যৎটা একটু ভিন্ন আকৃতিতে যাবে। যেমনটা আশা করা হয়েছিল তেমনটা হবে না। এই বিষয়ে যদি আরো কারো কোনো কোশ্চেন থাকে, যদি কোশ্চেন করতে পারো, না হলে আমরা সামনের স্লাইডে চলে যাব। আর বলশেভিক বিপ্লবের সাথে 1954 সালের যোগসূত্রটা আরেকবার যদি একটু ব্যাখ্যা করতেন। বলশেবিক বিপ্লবের সাথে 1954 সালের বিপ্লবের বা 54 সালের নির্বাচনের তেমন কোনো যোগসূত্র নাই। এই 1917 সালের যে বলশেভিক বিপ্লবটা হয়েছে, সেটা হয়েছে রাশিয়াতে জারের বিরুদ্ধে, জারের সাম্রাজ্যের বিরুদ্ধে। হ্যাঁ, সেখানকার শ্রমিক শ্রেণী বিপ্লব করে জারকে পতন করেছেন। পতন করিয়ে সেখানে একটা
শ্রমিক নেতৃত্বের একটা সরকার গঠিত হয়েছে, বা একটা অন্যরকম একটা প্রজাতন্ত্র গঠিত হয়েছে। এটার ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন ইতিহাস আছে। এখানে যেই যুগসূত্রের কথাটা আমি উল্লেখ করেছি, সেটা হচ্ছে যে বলশেভিকদের সাফল্যের পরে মার্ক্সবাদ, অ্যাঙ্গেলবাদ, লেনিনদের যে সাফল্য, তাদের যে অ্যাপ্রোচ, তাদের যে দর্শন, তাদের যে থিওরি, সেগুলো পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, দুনিয়াতে যখন তারা ছড়িয়ে দিয়েছে, মানুষ অনেক জায়গায় এই বিপ্লবটা হয়েছে। আর্জেন্টিনাতে বিপ্লব হয়েছে, চিলিতে বিপ্লব হয়েছে, ভেনেজুয়েলাতে বিপ্লব হয়েছে, ইউরোপের বিভিন্ন অঞ্চলে বিপ্লব হয়েছে, বিশেষ করে রাশিয়ার আশেপাশের অন্য অন্য অঞ্চলে বিপ্লব হয়েছে। ভারতের বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে এই বিপ্লবের একটা প্রভাব পড়েছে। ভারতে সরাসরি বিপ্লব হয় না, ভারতের মানুষজন কল্পনা করেন যে আমরা এই বিপ্লবের মধ্যে যাইতে চাই, বাট তারা বিপ্লবের জন্য যে শ্রম, সেই শ্রমটা তারা দিতে চান না। যার ফলে তাদের এখানে এই বিপ্লবটা হয় না। এখানে যেটা হয়েছে, পলিটিক্যাল পার্টিগুলো তাদের যে ভাবাদর্শ, সমাজতান্ত্রিক ভাবাদর্শকে তারা কিছুটা কিছুটা আত্মীকরণ করেছে জনগণকে খুশি করার জন্য, জনগণকে আকৃষ্ট করার জন্য, যে না, আমরাও পলিটিক্যাল, ওই যে রাশিয়ান যে বিপ্লব, সেই বিপ্লবের মধ্য দিয়ে না গেলেও এখানে এরকম একটা ব্যবস্থা গণতন্ত্রের মাধ্যমে, পুঁজিবাদের মাধ্যমে আমরা করতে পারি। এই ধরনের একটা প্রভাব তারা দেখিয়েছেন। বিশেষ করে যখন হচ্ছে জাতীয়করণ নীতি বলা হইলো, যে হচ্ছে জুট শিল্প জাতীয়করণ করা হবে, যখন হচ্ছে আহ, কি জানি বলে এটাকে, লবণ শিল্পকে জাতীয়করণ করা হবে, এই ধরনের নীতিগুলো যখন তারা উল্লেখ করেছেন, তখন এটা আসলে সমাজতন্ত্রকে সামনে রেখেই তারা এটা বলেছেন। আরো কোনো কোশ্চেন? কোশ্চেন না থাকলে একটু 2 মিনিটের ব্রেক, হ্যাঁ? আর কোশ্চেন থাকলে আচ্ছা, কোনো কোশ্চেন আছে? স্যার। ওকে, ভালো। আমরা লেকচার এইটে মূলত 3টা বিষয়ের উপর আলোচনা করব। একটা হচ্ছে 1962 সালে এই অঞ্চলে একটি আন্দোলন হয়েছিল বাংলায়, সেটা হচ্ছে শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন। আর একটা বিষয় হচ্ছে যে পূর্ব এবং দুই পশ্চিম পাশের, পশ্চিম পাকিস্তানের ভিতরে যে বৈষম্য ছিল, সেই বৈষম্যের ব্যাপারে, এবং হচ্ছে 6 পয়েন্ট মুভমেন্ট। আচ্ছা, 1962 সালে পাকিস্তানের তৎকালীন শিক্ষা সচিব শরীফ আহমেদের নেতৃত্বে একটা আহ, কমিশন স্যার, হয়। বলো। স্যার, যুক্ত ফ্রন্ট যে জিতলো তারপর কি হইলো? আচ্ছা, এটা তো আগে করা দরকার ছিল কোশ্চেনটা। ওকে, যুক্তফ্রন্ট যখন জয়লাভ করেছে, তখন যেটা বলেছিলাম যে শেরেবাংলায় কি ফজলুল হকের নেতৃত্বে এখানে একটা সরকার গঠিত হয়েছে। সেই সরকারটি মাত্র 56 দিন রান করতে পেরেছে। 56 দিন পরে এই সরকারটাকে ভেঙে দেওয়া হয় কেন্দ্রীয় সরকার দ্বারা। পরবর্তীতে পরবর্তীতে শেরেবাংলা কি ফজলুল হক পাকিস্তানের যে কেন্দ্রীয় সরকারের সাথে যোগসাজশ করে আবার সরকার গঠন করেছিলেন। তবে সেটা শাসিত সরকারের কি বলে, সরি, হ্যাঁ, সেটা সেনাবাহিনীর সমর্থনে সময়ে কি হয়েছিল, সময় সমর্থনের সময় না, খুব বেশি দিন স্টে করেননি। কারণ হচ্ছে এরপরে উনি
সালের দিকে এখানে সামরিক অভ্যুত্থান হয়েছিল ইস্কান্দর মির্জার নেতৃত্বে। ঠিক আছে? তো ওনাদের যে সরকার, ওনারা বেশ কিছুদিন এখানে স্টে করেছিলেন, কিন্তু আওয়ামী মুসলিম লীগ বা মুসলিম লীগের যে সমস্ত নেতারা এখানে জনপ্রিয় নেতা যারা ছিলেন, তারাই সরকারে বেশি একটা ফাংশন করতে পারেননি। শেখ মুজিবুর রহমান প্রথম দিকে 56 দিনের মন্ত্রিসভায় একটা ত্রাণ, দুর্যোগ পুনর্বাসন এবং দুর্নীতি বিষয়ক মন্ত্রী হিসেবে আহ, কি বলে এটাকে, তিনি দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে তিনি আর এই সরকারের দায়িত্ব পালন করেন না, তিনি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তো তারা একটা সরকার গঠন করেছিলেন, কিন্তু সরকারটা আহ, যে প্রথম সরকার সেটা বেশি দিন স্টে করতে পারেনি। পরবর্তীতে আবারও সরকার গঠন করার সুযোগ হয়েছে ওই এক নির্বাচনের মাধ্যমে। আচ্ছা, যেটা 1958 সালের যে সামরিক অভ্যুত্থানের পরে আর এটা কন্টিনিউ হয় নাই। আচ্ছা, তো শিক্ষা কমিশনের যে 1962 সালের শিক্ষা কমিশনের কথা যেটা আমি বলছিলাম, শিক্ষা 1962 সালে শরীফ আহমেদ নামে একজন সচিব, শিক্ষা সচিব, তারা একটা কমিশন করেছেন। আই মিন, সরকার একটা কমিশনের তাদের আহ, করে তাদেরকে রিপোর্ট দিতে বলেছেন যে দেশের শিক্ষা ব্যবস্থা কেমন হবে। সেটার নেতৃত্ব দিয়েছিলেন শরীফ আহমেদ। তো ওনারা বেশ কিছু সুপারিশ করেছেন। সেই সুপারিশের মাধ্যমে তারা যেগুলো কিছু ভালো বিষয় বলেছেন, কিছু খারাপ, কিছু কোশ্চেনেবল বিষয় বলেছেন। একটা ভালো বিষয় ছিল বাংলা এবং ইংলিশ দুটোকেই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন করার জন্য। তারা ইংলিশকে কম্পালসারি হিসেবে তারা শিক্ষা ব্যবস্থায় কারিকুলামে অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। তারা উর্দুকে ইউনিভার্সালাইজ বা সকলের জন্য সার্বজনীন হিসেবে এটাকে চালু করতে চেয়েছেন, যে উর্দু শিক্ষা সবার জন্য দরকার এইভাবে। তারা বাংলা এবং উর্দু অ্যালফাবেটকে একত্র করে নতুন এক ধরনের বাংলার বর্ণমালা প্রবর্তনের ব্যাপারে বলেছেন। হ্যাঁ, সবচেয়ে যে বিষয়গুলো একটু কোশ্চেনেবল বা হচ্ছে চ্যালেঞ্জিং ছিল, তারা প্রস্তাব দিয়েছেন যে 60% এক্সপেন্সেস অফ এডুকেশন উইল বি কাভার্ড ফ্রম দ্য স্টুডেন্ট ফি। আমরা এখন যেটা দেখি যে আমাদের দেশের পাবলিক সেক্টরে শিক্ষার যে ব্যয় অনেক কম হয়। আমরা সেদিন একটা হিসাব, রাফলি একটা হিসাব করেছিলাম। সেখানে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের বাজেট এবং ছাত্রদের সংখ্যা হিসাব করে আমরা দেখতে পেয়েছি যে আমাদের এক একজন ছাত্রের পিছনে সরকারের প্রতি বছর খরচ হয় 1,19,000 টাকা। আমাদের একজন ছাত্রের পিছনে প্রতি বছর 1,19,000 টাকা সরকার খরচ করে। এর বাইরে ফ্যামিলি আরো কিছুটা খরচ করে। ফ্যামিলি বলতে গেলে যে আরো হয়তো 1 লক্ষ টাকার মতো খরচ করে। অর্থাৎ তোমরা যে পড়াশোনা করো, সেই পড়াশোনায় তোমার প্রতি বছর আনুমানিক 2 লক্ষ বা তার বেশি টাকা খরচ হয়, যার মধ্যে 1,19,000 টাকা সরকার দেয়। এখন এই যে 1,19,000 টাকার হিসাবটা আমি দিলাম, তোমার যে বাকি 1 লক্ষ টাকা, সেটা কিন্তু এই বাজেটের মধ্যে না, এটা আমরা জানি না। সরকার বলল কি, যে 1 লক্ষ মানে শরীফ কমিশন কি বলল, যে 1,19,000 টাকার মধ্যে আমি এখন থেকে দিব মাত্র 40%, তার মানে 45 বা 50 হাজার টাকার মতো কিছু একটা হবে। বাকি যেই টাকাটা সেটাও তোমাকে বহন করতে হবে। সেটাও তোমাকে বহন করতে হবে, শুধুমাত্র ভার্সিটির জন্য বিষয়টা এমন না, একদম শিক্ষা সকল স্তর। হায়ার এডুকেশন অন্যতম একটা তারা ভালো প্রস্তাব করেছে যে উচ্চশিক্ষা সবার জন্য না। উচ্চশিক্ষায় যাবে যারা হচ্ছে স্পেসিফিক কিছু জব এর জন্য কম্পিট করবে, তারা উচ্চশিক্ষায় যাবে। তাদের বক্তব্য ছিল আমাদেরকে কারিগরি শিক্ষাকে মেইন স্ট্রিম করতে হবে, যেটা আমাদের দেশে কখনোই করা যায়নি। এটা করা গেলে হয়তো আমাদের দেশে বেকারত্বের সমস্যাটা সমাধান হওয়া সম্ভব ছিল। তো তাদের যেই উচ্চশিক্ষাকে লিমিটেড করার যেই পরিকল্পনা, এই পরিকল্পনাটা আমাদের দেশের যেই ইউনিভার্সিটিগুলো, সেই ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্টদেরকে আঘাত করেছে। এই তাদের এই আঘাতের ফলে বা তাদের এই কষ্টের ফলে
তারা এই শিক্ষা কমিশনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, এবং শিক্ষা কমিশনের বিরুদ্ধে, রিপোর্টের বিরুদ্ধে তারা আন্দোলন করে তারা আহ, একটা বিশাল প্রতিবাদ গড়ে তুলেছিলেন। এবং এখানে ছাত্রদের একটা সর্বদলীয় ঐক্য পরিষদ গঠিত হয়ে তারা আহ, অনেকগুলো দাবি নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। আমরা বাংলাদেশে ঢাকার যে হাইকোর্ট আছে, হাইকোর্ট প্রাঙ্গণে গেলে আমরা শিক্ষা অধিকার চত্বর নামে একটা চত্বর দেখব। এইখানে মূলত পুলিশের সাথে সংঘর্ষ হয়েছিল। আচ্ছা, তা আমরা যেই টেবিলটা দেখতে পাইতেছি, সেই টেবিলটা একটা মানে যে 1947 সালে আমাদের দেশে প্রাইমারি স্কুলগুলো কেমন ছিল, 1962 সালে এটা কেমন হয়েছে, হ্যাঁ, স্কুলগুলো কেমন ছিল। আচ্ছা, একটু একটু রাখো তো, আমি একটু একটু 2 মিনিট আমি একটু ব্রেক নিচ্ছি। আমার ছেলে এদিকে চিল্লাপাল্লা করে অবস্থা খারাপ। হুম। আচ্ছা, এবারে আমরা একটু দেখব যে দুই পাশের, মানে আহ, পাকিস্তানের দুইটা অংশের মধ্যে যে বৈষম্যের আলাপ আমরা দেখি, সেই বৈষম্যের ধরনটা কেমন ছিল। আমরা দেখি, আমরা ইংরেজদেরকে বলি কলোনিয়ালিজম তারা প্রতিষ্ঠা করেছে, ঠিক আছে, কলোনিয়ালিজম প্রতিষ্ঠা করেছে। কিন্তু সিমিলার বিদেশি শক্তি আমাদের এই দেশকে শাসন করেছে ইংরেজদের আগেও। যেমন মুঘলরা, তারা এই অঞ্চলের অরিজিন না। সুলতানি যারা এসেছিলেন, তারা এই অঞ্চলের অরিজিন না। তারা আমাদেরকে শাসন করেছে। এখন এই মুঘল বা সুলতানি, এরাও তো বিদেশি, তাই না? এদেরকে কি আমরা কখনো কলোনিয়ালিজম প্রতিষ্ঠা করার জন্য বলি? আমার মনে হয় না কেউ আমরা বলি এটা। মুঘলরা এই অঞ্চলে শাসন করেছেন এবং ব্রিটিশরাও এই অঞ্চলে শাসন করেছেন। দুটির মধ্যে তাহলে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে, মুঘলরা এই অঞ্চলে আশ্রয় খোঁজার জন্য এসেছেন এবং তারা এই অঞ্চলের বাসিন্দা হয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন। তারা যখন এই অঞ্চলের বাসিন্দা হওয়ার চেষ্টা করেছেন, সেই চেষ্টার মধ্যে তারা নিজেদেরকে এই অঞ্চলের কালচার গ্রহণ করার প্রবণতা দেখিয়েছেন। তারা এই অঞ্চলের মানুষদেরকে গ্রহণ করার প্রবণতা দেখিয়েছে। তারা এই অঞ্চলের ধর্মকে গ্রহণ করার প্রবণতা দেখে, ধর্মীয় ট্র্যাডিশনকে গ্রহণ করার প্রবণতা তারা দেখিয়েছেন। তারা এই অঞ্চলের মানুষের সাথে বিবাহ শাদী বন্ধনে আবদ্ধ হয়েছেন। হ্যাঁ, নানান ধরনের অ্যাসিমিলেশন তারা করেছেন, এই অঞ্চলে তারা বসতি স্থাপন করেছে। এবং তারা কিন্তু তাদের পিতৃভূমিতে আর কখনো ফিরে যাননি, কারণ তাদের পিতৃভূমিতে তাদের ফিরে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না। ওখানে গেলে হয়তো তারা আর ফিরে আসতে পারতেন না। কিন্তু অপরদিকে ব্রিটিশরা এই অঞ্চলে যে আসলো, এই অঞ্চলে এসে তারা এখানকার যেই কাঁচামাল আছে, এখানকার যেই রিসোর্স আছে, সেটাকে এক্সট্রাক্ট করে তাদের দেশে নিয়ে, ওইখানে ওই সময়ে একটা শিল্প বিপ্লব হয়েছিল। শিল্প বিপ্লব এর মানে হইতেছে যে এই প্রথম ইউরোপে আমরা দেখতে পাই যে শিল্পের জায়গায় বা শিল্প কারখানাগুলোতে এখন মেশিনের ব্যবহার হচ্ছে। মানুষের হাতের বদলে মেশিনের ব্যবহার হচ্ছে। এখন যখন মেশিনের ব্যবহার হচ্ছে, তখন কাঁচামাল, আগে যে পরিমাণ কাঁচামাল দিয়ে শিল্প কারখানা পরিচালনা করা যাইতো, সেই পরিমাণ কাঁচামাল এখন আর মানে যথেষ্ট না। যার ফলে প্রচুর পরিমাণে কাঁচামাল দরকার হবে। সেই কাঁচামালগুলোকে তারা নিয়ে তাদের শিল্প কারখানায় তারা
প্রসেস করতো, তাদের প্রসেস করে তাদের দেশের যে সমস্ত চাহিদা আছে সেই চাহিদাকে মিটিয়ে তারা বাইরের দেশে এক্সপোর্ট করতো। আবার এই যে যাওয়া আসার মধ্যে কিছু কিছু প্রোডাক্ট তারা আবার এদেশেও নিয়ে আসতো, যে যেই কাঁচামাল আমরা পাঠিয়েছি সেই কাঁচামালকে প্রসেস করে আমাদের দেশে আবার চড়া মূল্যে তারা বিক্রয় করতো। এটা ছিল তাদের একটা মডেল। আবার আমাদের যে এই যে আমাদের এখান থেকে রিসোর্স যে গ্রহণ করার যে মডেলটা, সেটা ছিল জোর জবরদস্তিমূলক মডেল। এই মডেলে আমাদের কোনো সম্মতি ছিল না, মানে বাঙালিদের বা ভারতীয়দের কোনো সম্মতি ছিল না। তাদেরকে জোর করে সেই মডেলে কাঁচামাল বিক্রয় করতে বাধ্য করা হতো বা দলিলে সাইন করতে বাধ্য করা হতো। তো এই জন্য যে আমাদের সম্মতি ব্যতিরেকে আমরা যে শাসন ব্যবস্থার মধ্যে ছিলাম, সেটাকে আমরা বলি হচ্ছে কলোনিয়ালিজম বা উপনিবেশবাদ। আমরা মুঘল আমলে বা সুলতানি আমলে যদিও আমাদের সম্মতি ছিল না, বাট আমাদের দ্বারা এমন কোনো কাজ তারা করায়নি যেটাতে আমরা কি বলে এটাকে রিসোর্স এক্সট্রাকশনের মতো কলোনিয়ালিজমের ইন্ডিকেটরের শিকার হব। হ্যাঁ, যার ফলে আমরা এই দুইটার মধ্যে একটা পার্থক্য খুঁজি। তো এটা হচ্ছে কলোনিয়ালিজম, যে যখন হচ্ছে কোনো একটা শক্তি অন্য একটা দেশে স্থায়ী আবাস গেড়ে তারা ওখানকার ইকোনমি এক্সপ্লয়েট করে, ওখানকার কালচারকে ইনফ্লুয়েন্স করে, ওখানকার পলিটিক্সকে ডমিনেট করে এবং তার ভূমিকে অধিগ্রহণ করে। এবারে আমরা যদি করণীয়কে একটু ভিন্ন আঙ্গিকে নিয়ে যাই, তাহলে আমরা দেখব ইন্টারনাল কলোনিয়ালিজম বলে একটা ধারণা তৈরি হচ্ছে। কলোনিয়ালিজমের অনেকগুলো ধারণা আছে, তার মধ্যে একটা হচ্ছে নিও কলোনিয়ালিজম, একটা হইতে পারে ইকোনমিক কলোনিয়ালিজম, একটা হইতে পারে কালচারাল কলোনিয়ালিজম। হ্যাঁ, লাইক আমরা মোটামুটি সবাই হিন্দি মুভি খুব পছন্দ করি, বাংলা মুভি অনেক সময় আমি দেখি না। এই যে হিন্দি মুভি আমরা পছন্দ করি, এর মাধ্যমে যে হিন্দি সিরিয়াল, হিন্দি কালচার, হিন্দি গানকে আমরা দেখি, হিন্দি অভিনয়কে, যে অভিনেতাদেরকে আমরা যে এখানে একটা আইডিয়াল হিসেবে কল্পনা করি, তাদের মতো অভিনয় না হইলে আমরা আমাদের শাকিব খানকে গালিগালাজ করি। এই যে বিষয়টা, আমরা কিন্তু অলরেডি একটা কালচারাল উপনিবেশবাদের মধ্যে আছি। আমাদের সাথে চায়নার যে অর্থনৈতিক সম্পর্ক, আমাদের সাথে ভারতের যে অর্থনৈতিক সম্পর্ক, আমরা কিন্তু ভারতের সাথে এবং চায়নার সাথে একটা অর্থনৈতিক উপনিবেশবাদেও আছি। এই যে বিষয়গুলো, এগুলো কাইন্ড অফ নিও কলোনিয়ালিজম। এর পাশাপাশি তোমার আমাদের হইতে পারে যে যখন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তো হচ্ছে রান করে, ফাংশন করে, তাদের যে ফাংশনের স্টাইল সেটাও নিও বা নব্য উপনিবেশবাদের একটা লক্ষণ। আচ্ছা, এখন ইন্টারনাল কলোনিয়ালিজম মানে কি? আমরা ইন্টারনাল কলোনিয়ালিজম মানে মানে বুঝতে চাই বা বোঝাতে চাই এটা, যে একটা দেশের একটা অঞ্চল থেকে একটা অঞ্চল থেকে মিনিট হুম, একটা দেশে একটা অঞ্চল থেকে রিসোর্স এক্সট্রাক্ট করে অন্য অঞ্চলে, এই কলোনির প্র্যাকটিসগুলো যদি আমরা করি, সেক্ষেত্রে এটাকে আমরা ইন্টারনাল কলোনিজম বলবো, যেটা আমরা পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে, পশ্চিম পাকিস্তানের দুই যে সম্পর্কের মধ্যে আমরা এটা দেখেছি। এখন একটা বিষয় হচ্ছে, আম, যেই ডিফারেন্স বা যেই ডিসপ্যারিটির কথা আমরা বলি, যেই লেভেলে বলি, সেই লেভেলের পিছনে হয়তো ভিন্ন আলাপ ছিল। হ্যাঁ, যেমন আমরা দেখেছি পূর্ব বাংলা বা এই বাংলা অঞ্চলে যে সমস্ত শিল্পগুলো ছিল, সেই শিল্পগুলো ফ্লারিশ হয় না। শিল্পগুলো ফ্লারিশ না হওয়ার পিছনে হয়তো পুঁজিবাদকে দায়ী করা যায়। শিল্পগুলোকে ফ্লারিশ না হওয়ার পিছনে হয়তো ব্রিটিশদের ইকোনমিক এক্সপ্লোরেশনের নীতিকে দায়ী করা যায়। বাট এটা হয়নি। যখন সেটা হয়নি, তখন এই অঞ্চলে যারা পুঁজি বিনিয়োগ করেছেন, তাদের ইচ্ছা বা পছন্দ অনুযায়ী আমরা বেশ কিছু বৈষম্যের মধ্যে পড়েছি। তার মধ্যে একটা হচ্ছে যে এই অঞ্চলের যে অর্থনীতি, সে অর্থনীতি আহ, আমরা আমরা রপ্তানি অর্থনীতি ছিলাম, আমরা প্রচুর পরিমাণে রপ্তানি করতাম, কিন্তু আমাদের দেশের যে আমদানি ব্যয় সেটা কম ছিল। আমাদের এখানে তোমার আমাদের এখানে ফরেনের আসতো, বাট ফরেনেরটা বেশি হইতো, ব্যবহার হইতো পূর্ব পশ্চিম পাকিস্তানে। আমাদের এখানে তোমার হচ্ছে বাজেটের একটা বিশাল অংশ এখানে একটা ডিসপ্যারিটি ছিল। হ্যাঁ, আমাদের এখানে সেই দুই পাশের যে সারপ্লাস, অর্থাৎ
এক্সপোর্ট ইম্পোর্টের যে সারপ্লাস ইকোনমি অর্থনীতি, সেটা বেশিরভাগ ব্যবহার করা হতো পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে। দুই পাশের আহ, উন্নয়ন ব্যয় মানে ভারসাম্য ছিল না। তো এই যখন অবস্থা, তখন আমরা দেখি যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে পশ্চিম পাকিস্তানিদেরকে একটা প্রাধান্য সবসময় দেওয়া হতো। ভেরি ফিউ সিভিল সার্ভিস অফিসার অফ পাকিস্তান ওয়ার ফ্রম বেঙ্গলি, হ্যাঁ, লাইক 10 to 15%। হ্যাঁ, মিলিটারিতে আমরা দেখেছি পাঞ্জাবি, পাঠান, এরাই বেশিরভাগ ক্ষেত্রে আহ, সেনাবাহিনী দখল করে রেখেছে বা তারা প্রাধান্য পেত। এর একটা কারণ ছিল অন্যরকম, যে তারা আমাদেরকে খাটো হিসেবে দেখতো। দুইটা বিষয় ছিল, একটা হচ্ছে আমরা একটু খাটো, আমরা একটু বেটে, জাতিগতভাবে আমরা একটু বেটে, আমাদের চেয়ে গড়ে অ্যাভারেজে অনেক লম্বা হচ্ছে পাকিস্তানি পাঞ্জাবিরা, এবং অনেক শক্তিশালী বটে। আমরা কার্ব কার্বোহাইড্রেট প্রচুর খাই, আমরা ভাত খাই, যার ফলে আমরা একটু শারীরিকভাবে দুর্বল। বাট ওরা হচ্ছে গরু, খাসি বা হচ্ছে দুম্বা, সাথে মানে রুটি, এগুলো দিয়ে রেগুলার খাবারের অভ্যস্ত। আমরা হচ্ছে মাছ ভাতে বাঙালি। হ্যাঁ, এই যে বিষয়গুলো, এগুলো আমাদেরকে ছোট করে দেখা বা হচ্ছে আমাদেরকে একটু দুর্বল হিসেবে দেখা, দ্বিতীয় ক্লাস সিটিজেন হিসেবে দেখার একটা প্রবণতা তাদের মধ্যে ছিল। পলিটিক্যাল সেক্টরে আমরা দেখেছি, আমরা কিছু হিসাব আমরা এখানে দিয়েছি, তোমরা একটু দেখবা। এখানে মোটামুটি একটা ব্যালেন্স ছিল, কিন্তু পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান সবসময়ই একটা নেগলিজেন্সের মধ্যে ছিল। অর্থাৎ এখানকার কোনো ব্যক্তি যদি পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি হইতেন, তাহলে ওনার কাছে ক্ষমতা থাকতো না, ক্ষমতা চলে যেত অন্যজনের কাছে। আবার উনি সে অন্যজন হইলে, মানে আই মিন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী হইলে, তখন ক্ষমতা চলে যেত আবার পশ্চিম পাকিস্তানের কাছে। অ্যাকচুয়াল যে এস্টাবলিশমেন্ট একটা রাষ্ট্রে, একটা গণতান্ত্রিক সরকারের মধ্যে একটা এস্টাবলিশমেন্ট থাকে। তো এস্টাবলিশমেন্টটা হচ্ছে সেনাবাহিনী হইতে পারে, গোয়েন্দা বাহিনী হইতে পারে, সিভিল সোসাইটি হইতে পারে, ইউনিভার্সিটি প্রফেসর হইতে পারে। তাদের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক তোমাকে ফাংশন করতে দিবে কি দিবে না, এটা ডিসাইড করে। তোমরা মাঝে মাঝে দেখতে পারো, ওই যে এখন এস্টাবলিশমেন্টের কথা বলা হয়, গোয়েন্দা বাহিনীর কথা বলে, সরকারের ভিতরে একটা সরকার আছে, এরকম বলা হয়। এগুলোকে আসলে এস্টাবলিশমেন্টকে মানে ইন্ডিকেট করা হয়, সংবাদপত্রের মালিকদেরকে ইন্ডিকেট করা হয়। সংবাদপত্র, তারপরে হচ্ছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিভিন্ন ইউনিভার্সিটি টিচারদের সংগঠন, তারপরে হচ্ছে সরকারের ভিতরে যে সচিবদের সংগঠন, সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী, এই বিষয়গুলোকে তারা ইন্ডিকেট করে। যে এইগুলো যদি সরকারের পক্ষে না কাজ করে, এস্টাবলিশমেন্ট সরকারের পক্ষে না কাজ করে, তাহলে আলটিমেটলি একটা সরকারের পক্ষে ভালোভাবে ফাংশন করা সম্ভব না। এখন যে এস্টাবলিশমেন্ট যেহেতু আমাদের পক্ষে ছিল না, যার ফলে আমরা যতই উপরে যাই না কেন, আমরা দেখেছি যে আমাদের পাওয়ার, অ্যাকচুয়াল পাওয়ার পূর্ব বাংলা বাঙালিদের কাছে কখনোই ছিল না। আমরা দেখেছি এখানে খাজা নাজিমুদ্দিন এখানে প্রধানমন্ত্রী হয়েছেন, মোহাম্মদ আলী ফ্রম বগুড়া প্রধানমন্ত্রী হয়েছেন, আমাদের এখানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী হয়েছেন। বাট অ্যাকচুয়াল সেন্সে এনারা পুরো পুরো পাকিস্তানের ভাগ্য নির্ধারণের মতো ক্ষমতা তারা দেখাতে পারেন নাই। আচ্ছা, তো ডিসপ্যারিটির আলাপ আজকে আমরা এখানে শেষ করতে পারি। আগামী দিন আমরা 6 দফা নিয়ে আমরা আলোচনা করব এবং পরবর্তী লেকচার 9-এ চলে যেতে পারবো। এই পর্যায়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে একটু আহ, করো, দেন আমরা লেকচারটা শেষ করব। কোনো কোয়েশ্চেন আছে? স্যার, এখান থেকে কোশ্চেন নাই, তবে অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু কোশ্চেন ছিল। হুম, বলো। স্যার, ওই আপনি একটা ওয়ার্ড ফাইল দিছেন যেখানে আর কি ফটোগ্রাফ অফ দ্য মেমোরিয়াল, তার নিচে হুম, স্যার লিস্ট অফ মার্টায়ার্স। এখানে তো আমরা একটা ডাটা সেট ক্রিয়েট করতেছি এক্সেলে স্যার, এখানে আবার হুম। কিভাবে করে লিস্টটা দিব ওই স্যার? এক্সেলটা এটা কি কপি আমরা করে, এক্সেলের লিংক দিব না কপি করে না দিব? না না, এক্সেল শিটটা কপি করে ওখানকার যে টেবিলটা আছে সেই টেবিলটা এখানে এন্ট্রি দিয়ে দিবা, পেস্ট করবা, তাহলেই হলো। তাহলে তো ওয়ার্ড ফাইল অনেক বড় হয়ে যাবে স্যার। হ্যাঁ, হোক, স্যার সমস্যা এটা নেই। কি খালি শহীদ মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে হবে নাকি যারা মুক্তিযুদ্ধ না না, পরবর্তী সময়ে? শহীদ, মুক্তিযুদ্ধের শহীদদের ক্ষেত্রে, শহীদ মুক্তিযোদ্ধা না। মুক্তিযুদ্ধের শহীদ কারা? মুক্তিযুদ্ধের শহীদ, মনে করো একজন দিনমজুর, একজন কৃষক, যিনি মুক্তিযোদ্ধা হিসেবে কোনো তালিকায় নাই। হ্যাঁ, মুক্তিযোদ্ধারাও হইতে পারে, যারা হচ্ছে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, তারাও হইতে পারে। পাকিস্তানের সেনাবাহিনীর হাতে 1971 সালের 26শে মার্চ জি বা স্যার, 25শে মার্চ রাত সাধারণ থেকে, মানুষজন যারা মারা গেছে। হ্যাঁ, স্যার সবাই সবাই,
সেনাবাহিনীর সদস্য, মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষ সবাই এই তালিকায় থাকবে। স্যার আমার স্যার কিছু কিছু আমার কথা এলাকাতে ছিল। মুক্তিযোদ্ধা হচ্ছে সহ অ্যাড একটা করব। গণহত্যা হয়েছে, কিন্তু এটার কোনো ইনফরমেশন আমি মানে পাইতেছি না, ডিটেলস আর কি। তো এটা নিয়ে কি করা যায়? যতটুকু যতটুকু পাও ওইটা করে দাও। স্যার স্যার গণকবরের গুলো কি অ্যাড করব? হ্যাঁ, এই গণকবর আবার সিডরের গণকবর না, ঠিক আছে, মুক্তিযুদ্ধের যে সমস্ত গণকবর। জি স্যার, কিন্তু স্যার ওখানে তো শুধু নাম দেওয়া আছে আর হচ্ছে জায়গার নাম আর তারিখ, কিন্তু হচ্ছে পিতার নাম ওসব কিছু নাই। যা আছে, আমার যা স্যার আছে সেটা আরেকটা দিলে বিষয় হবে। হচ্ছে মৃত্যুর ওকে তারিখ স্যার। যেটা, এটা খুব টাফ হয়ে যেতেছে। আর স্যার কোনো আমি মায়ের অসুবিধা নেই, পারছি ফাদার না। নেমও পাওয়া যাচ্ছে যারা না স্যার। পাচ্ছ না, যেটা পাচ্ছ না সেটা ঠিক আছে, যতটুকু স্যার পাচ্ছ ততটুকু করো। স্যার বলো। আমার নওগাঁ সদরে 12 থেকে 15টা মানে জায়গায় গণহত্যা হয়েছে। তো এর ভিতর শুধুমাত্র প্রুফ পাওয়া গেছে মানে দুইটার পাওয়া গেছে স্যার, বাকিগুলোর নাম পাইছি উপজেলা পরিষদ এবং 21শে পরিষদে গিয়ে, কিন্তু মানে তাদের মেমোরিয়ালের ছবি পাওয়া যায়নি। ওকে, ছবি না পাইলে নাই, জি স্যার। এত প্রেশার নিয়ে লাভ নাই, ছবি না পাইলে নাই, যা পাইছো তাই, চেষ্টা করো, বাকিটা দেখবো আমরা। ওকে। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার কিছু কথা ছিল। জি, বলেন। স্যার আমার ওই যে লিস্টেড মুক্তিযুদ্ধের শহীদ হওয়ার কথা বলছিলাম, তো আমার উপজেলায় মানে লিস্টেড কোনো নাই। তো এখানে বললেন যে মানে যেগুলো লিস্টেড ছাড়াও মানে দেখা যাচ্ছে যে মানে সাধারণ জনগণ মারা গেছে যাদের কোনো তথ্য নাই। তো এরকম আমি অল্প কিন্তু কিছু আমি তথ্য কিন্তু আছে আমার কাছে। হ্যাঁ, আমি কিন্তু কোথাও বলি নাই যে মুক্তিযোদ্ধা শহীদ, এটা না, এটা এটা সরকারের কাছে আছে, এটা সংখ্যা সামহায়ার বিটুইন 11,000। হ্যাঁ, আমি কিন্তু কোথাও এটা বলি নাই, আমাকে বলছি মুক্তিযুদ্ধে শহীদ। আর মুক্তিযুদ্ধের শহীদ কি তুমি, যেই লোকটা কৃষিকাজ করতে গিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে নিহত হইলো, তাকে কি মুক্তিযুদ্ধের শহীদ বলবো না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই ধরনের লোক সবাই, এবং যে লোকটা মুক্তিযুদ্ধ করতে গিয়ে শহীদ হলো সেও মুক্তিযুদ্ধের শহীদ, যে লোকটা আহ, এই গুলি খেলো সেও শহীদ, এইভাবে আর কি ওরা ওই যে টাইমলাইনের মধ্যে যারা শহীদ হয়েছেন বা গণহত্যার শিকার হয়েছেন, হ্যাঁ, তারাই মুক্তিযুদ্ধের শহীদ। ঠিক আছে। জি স্যার, ঠিক ওকে। আছে। স্যার আরেকটা বিষয় হচ্ছে এই গণহত্যা যে হয়েছে, তো ওইটা আমি বিভিন্ন জন থেকে কথা বলে জানছি, বা আর্টিকেল টার্টিকেল থেকে জানছি যে ওইখানে প্রায় 200-র উপরে মানুষ মারা গেছে, কিন্তু কোথাও কারো নাম নাই বা কিছু পাইতেছি না। তো এটা আমি কিভাবে উল্লেখ করব? কারো নাম নাই, কিছু পাচ্ছ না, তাহলে তো কেমনে মারা গেল? ওই লোকগুলো কি হাওয়া থেকে ভাইসা এসে হাওয়া থেকে চলে গেল? না, মানে কেউই পরিচয় দিতে পারতেছে না যে এই বাড়ির এই লোক, এটা এই তো নামের লোক ব্যক্তি মারা দিতে গেছে পারবে না, এরকম। এটা তো ব্যক্তির কাছে চাইলে তো এটা ডিফিকাল্ট হয়ে যাবে, এটা তো কিন্তু হচ্ছে উপজেলার ডকুমেন্ট কাছেও থাকবে। স্যার এরকম কোনো ডকুমেন্ট, উল্লেখযোগ্য ডকুমেন্ট পাই নাই। আচ্ছা, সেক্ষেত্রে এখন আসলে আমাদের সময় যেহেতু খুব কম, আমরা যা পাই, যদি 5 জনের নাম পাই 5 জনের নাম নিয়ে আসো। হ্যাঁ, যদি আমরা নাম পাই, যদি আমরা হচ্ছে বয়স না পাই, যদি আমরা মৃত্যুর তারিখ না পাই, যা পাই ছেড়ে নিয়ে আসো। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। স্যার জি। স্যার আমি আমার উপজেলায় কোনো ইনফরমেশন পাইনি, মানে আমাকে ইউএনএ স্যার বলছে যে ইউনিভার্সিটি থেকে লেটার নিয়ে আসো, তবে আমাকে ইনফরমেশন দিবে। একটা মুক্তিযুদ্ধের শহীদদের ডাটা নেওয়ার জন্য ইউনিভার্সিটি থেকে লেটার নিতে হবে, দ্যাটস এ সার্চ। ঠিক আছে, তুমি এটা অন্যভাবে কালেক্ট করো। আসলে ওনারা একটু মানে শঙ্কার মধ্যে আছে কেন, কারণ হচ্ছে ওনারা ওই যে এখন তো আর মুক্তিযুদ্ধের নাম নিলে আওয়ামী লীগ অনেক বলে। স্যার জি এটা স্যার। আমি প্রথমে গেছিলাম, আমাকে ওইগুলা অনেকভাবে মানে প্রথমে অ্যালাউ করে নাই। পরে ওকে। সব ডিটেলসে বলার পরে তারপরে আমাকে। আচ্ছা আচ্ছা, স্যার আমি এটা প্রথমে অসুবিধা নেই। আমাদের পৌরসভা লাইব্রেরিতে গেছি, তা আমি তো ওইখানে। এনসিপির পরিচয় দিয়ে গিয়ে আনছি। জি স্যার, আমি বলছি যে এনসিপির এই কাজকর্ম 16 ডিসেম্বর, তো আমার এই তথ্য দেন। পরে স্যার ভয়টা পেয়ে দিছে মোটামুটি। নাইস। আর ইনফরমেশন স্যার কালেক্ট করতে গিয়ে অনেক ডিফিকাল্টি ফেস করা লাগতেছে। মানে আমি ব্যক্তিগতভাবে আমার উপজেলার পাবলিক লাইব্রেরিতে গেছিলাম, ওইখানে আমি কোনো বই পাই নাই এই বিষয়ে। মানে অন্যান্য বই আছে, কিন্তু আমার যে উপজেলা রিলেটেড কোনো বই পাই নাই। এখন স্যার এই বিষয়ে কি, মানে যদি কিছু দিক নির্দেশনা দিতেন কিভাবে ডেটা কালেক্ট করা যায় বা ইনফরমেশন কালেক্ট করা যায়। এখনো কালেক্টই করো নাই, সময় তো চলে আসছে না।
জমা এখনো দাও। করতে পারি নাই যে। স্যার, কিছু ডেটা তো মানে 71 সালে মারা গেছে এমন তো খুঁজেই পাচ্ছি না। যুদ্ধে মানে মুক্তিযোদ্ধা মারা গেছে পরবর্তীতে এরকম ডেটাই সব পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন তাহলে বলতে স্যার চাচ্ছো যে আর একটা মুক্তিযুদ্ধ মারা কোশ্চেন যায় আছে না? স্যার। বলো। স্যার আমাদের নওগাঁ সদর মানে নওগাঁ স্বাধীন হয় স্যার 18ই ডিসেম্বর, 18ই ডিসেম্বর হুম। মানে পরে তো, মানে স্বাধীন ঘোষণা হওয়ার পরও নওগাঁতে হ্যাঁ, অনেক পাল্টা জায়গায় এরকম বাহিনীরা ছিল। একটু মানে ঘাটটারামো করে থেকে গেছিল, তখন কিছু মানুষজনকে মারছে স্যার, তাদের হ্যাঁ নামও হ্যাঁ কি দিব? হ্যাঁ, অফকোর্স অফকোর্স অফকোর্স। জি স্যার। আচ্ছা, যারা ডাটা পাওনি, আচ্ছা শোনো, ওই যে সিআর কে আছে, ইরফান, জি স্যার। একটু এই স্ক্রিনশট গুলো নিয়ে নাও, অ্যাটেন্ডেন্স নিয়ে নাও, আর সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও নিজের, হ্যাঁ। জি কে স্যার। নাই সেটা, সবাই মোটামুটি অনেকেই আছো, দু একজন হয়তো নাই। আচ্ছা, স্যার সবাই তো আছে স্যার। সবাই আছে 37 জন। জি স্যার। আপনি সহ 38 জন আছে স্যার। ওকে, তোমরা আর বাকি 3 জন নাই নাকি? না স্যার, 3 জন ক্লাস করে না, এটা ও, ক্যান্সেল স্যার। ক্যান্সার, ওকে ওকে, নাই নাইস। স্যার। ভালো, ভালো ব্যাচ। হ্যাঁ, আচ্ছা শোনো, এই বিষয়টা হচ্ছে যে একজন বললা যে 71-এ ডাটা পাও না, একজন বললা হচ্ছে যে ডাটা কালেকশন অসুবিধা অসুবিধা হচ্ছে। যদি বেশি অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আম, মানে কি বলে এটাকে, আহ, তোমরা অ্যাসাইনমেন্ট, যে কজন অসুবিধা হবে আমাকে একটু পার্সোনালি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি দেখি অন্য কোনোভাবে তোমাদের অ্যাসাইনমেন্টটা নেওয়া যায় কিনা। ঠিক আছে, এই আর কি বলবো। স্যার স্যার এই যে আমি গণহত্যায় আবার নামগুলা সবাই আসো না, পাইছি কিন্তু আবার আবার হচ্ছে, সবাই আসো না, আমি কিন্তু সমস্যাগুলো বুঝবো। যদি সমস্যা বেশি হয় তাহলে কিন্তু প্রবলেম হবে। হ্যাঁ বলো। স্যার গণহত্যায় নামগুলা পাইছি কিন্তু ওদের ওই যে মানে পিতামাতার নামগুলা তো পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, যা পাও তাই তো। আমি তো মানে এর তো প্রেশার নাই, যা পাও তাই। ঠিক আছে। স্যার আসসালামু আমরা আলাইকুম প্রায় স্যার। স্যার আমি 200। স্যার আচ্ছা স্যার, হ্যাঁ বল, তুই বল। স্যার আমি হচ্ছে একজন শহীদের ইনফরমেশন পেয়েছি, আমি কি একজনেরটাই সাবমিট করব? আর বাকিরা হচ্ছে মুক্তিযোদ্ধা ছিলেন, পরে মারা গেছে স্বাধীনতার পরে। না, সেটা তো আসলে তোমার হচ্ছে মুক্তিযুদ্ধের শহীদ না তারা, হ্যাঁ। এটা তো বাইরের শহীদ। হ্যাঁ অবশ্যই একজনই দিবা। আচ্ছা। বলো আর একজন স্যার আমাদের ঝিনাইদহ সদর জেলার শহীদ মিনারে একটা মোরালে জাস্ট প্রায় কিছু মানুষের নাম ছিল, ওরা মানে শহীদ হয়েছে বিভিন্ন উপজেলা থেকে, শুধু ওইটাই পাইছি, তাছাড়া অন্যান্য কোনো কিছুতে অ্যাক্সেস দেয় নাই। আর পূজার ছুটির কারণে স্যার আমাদের সরকারি যতগুলো ছিল সবকিছুই বন্ধ থাকার কারণে ডাটা সেভাবে কালেক্ট করতে পারে নাই। তাইলে ওকে, কি ঠিক স্যার আছে, শুধু যে ওইটুকুই। নামগুলো ছিল শুধু ওইগুলো দিলেই হবে স্যার? হ্যাঁ, আর কি করবো এখন, তোমাকে বলবো যে তুমি ইম্পসিবল কাজটা করে নিয়ে আসো, সম্ভব। না স্যার, খুব মানে আরো আমাদের আইডি কার্ডও ছিল না তখন, খুব হুম, ঝামেলাও করছে ওই টাইমে স্যার। তোমার ভার্সিটির নামও তো চেনে না তারা, বলবো যে এই কোত্থেকে আসছে। সেম স্যার, একদম আর কি চীনা ভার্সিটি চিনাইতে অবস্থা খারাপ হয়ে গেছে স্যার। Right. তো আমাদের সমস্যা হয় এটা, আমাদের কি চিনে না, আর তোমরা তোমরা বলো তারপরে। স্যার এইটাই প্রায় 200 জনের মতো পেয়েছে, কিন্তু এরা কেউ 71 সালে মারা যায় নাই। ওদের সব ইনফো ছিল এই মানে কবরের প্রত্যেকজনের কবরে নাম, পিতার নাম, সবকিছু জন্ম থেকে মৃত্যু তারিখ পর্যন্ত ছিল, কিন্তু কেউ 1971 সালে মারা যায় নাই। তো তাদের এটা গণকবর হলো কেমন এটা? স্যার এটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, যেটা মিরপুরে, ও ওইখানে হচ্ছে, আচ্ছা, না না না, ওইখানে হচ্ছে মুক্তিযোদ্ধাদের আলাদা কর্নার আছে। তো ওই না কর্নারে না, 1971-এ কেউ মারা যায়নি, এইটাই তো হচ্ছে একটা কথা। না, এদের এদের নাম ইনক্লুড করা যাবে না, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা। ঠিক আছে, জি। ওকে না পাইলে যেটা পাবা, যে একটা পাবা, দুইটা পাবা, সেই দুইটা। স্যার একটা মানে পিকচারে পাইছি যেমন যে মানে যে শহীদ হইছে মানে পুরা পরিবারে শহীদ হইছে কিন্তু একজনের নাম দেওয়া আছে, তারপর দেওয়া আছে যে স্ত্রী, 4 পুত্র ও 3 কন্যা। এইটা কিভাবে লিখবো? এই তো আরেক সমস্যা। তাহলে এভাবে লিখবা, ওয়াইফ অফ মিস্টার অমুক, সান অফ মিস্টার অমুক, এভাবে। সান চারটা হলে চারটা। এই ঠিক আছে, এইরকম অনেকগুলা এইখানে। কিচ্ছু করার নাই। এখন আসলে বাস্তবতা হচ্ছে ওই সময় আমরা হয়তো, যে মুক্তিযুদ্ধের পরবর্তী 1-2 বছরে যদি এই ধরনের ডাটাগুলো নেওয়া যেত, সরকার যেভাবে অর্থনৈতিক ডাটা নিয়েছে,
তাহলে হয়তো এটা আহ, তাদের শহীদদের সংখ্যার রেকর্ডটা থাকতো। বাট স্যার যদি সবাই অ্যাকচুয়াল ডাটা পেয়ে যাইতো তাহলে তো 3 মিলিয়নকে 30 লাখ হয়ে মানে স্যার 3,30,000,000 এরকম কোনো একটা কনসেপ্ট ক্রিয়েট হইতো না স্যার। এটা একটা বিষয় তো অবশ্যই আছে। তবে এগুলো আমরা কথা না বলি, আমরা আমাদের কাজ করি। হ্যাঁ, রাজনৈতিক বিতর্কে জড়ানো দরকারটা কি? ঠিক আছে, আচ্ছা তাহলে আসসালামু ঠিক আলাইকুম আছে। স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে ইনশাল্লাহ।